নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমরা নেমে গেছি এখন ডংমিয়ংয়ে। আর এখন এখান থেকে আমাদের ফ্লাইট আছে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পরে। তো এখন তো রাত আছে, মেয়েটাও এখন ঘুমোচ্ছে। তো আগে আমরা যাব এখন কোথাও একটা ফাঁকা জায়গা খুঁজে বসে নেব। তারপরে 7-Eleven রয়েছে, সেখান থেকে কিছু আগে খাবার তুলে নেব। কারণ আমি তো বলেইছিলাম যে আমরা সেই বিকেলবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর তারপরে এখন তো খিদে পেয়ে গেছে। তো সেই জন্যই আগে আমরা 7-Eleven থেকে কিছু তুলবো। আদৌ জানি না যে সেখানে আমাদের খাওয়ার মতন কি এমন পাওয়া যাবে না যাবে, কারণ এখানে তো খাবার দাবার টোটালি আলাদা। তো যাই হোক, কিছু তো একটা তুলতে হবে। তো সেটা নিয়ে তারপরে আমরা এক জায়গায় বসে ওয়েট করব। আর যতক্ষণে আমাদের নেক্সট ফ্লাইট আছে ততক্ষণে হয়তো দুবারই খিদে পেয়ে যাবে। তো যাই হোক, এখন যাওয়া যাক 7-Eleven-এর দিকে। দেখেছো তুমি? এই দেখো বাবা, ফার্মেসি, 7-Eleven। হ্যাঁ, চলো চলো চলো। আইয়া, হ্যাঁ হ্যাঁ, খাবে কি খাবে কি খাবে মাটা? এই সাইডে দেখি আর এখানে আছে নানান ধরনের কেকস। তো আমি এখন এখান থেকে সিম নিয়ে নিলাম। তো ভেবেছিলাম বাইরে থেকে সিম কালেক্ট করবো, বাট এমার্জেন্সির জন্য এখান থেকেই নিয়ে নিলাম। ডিফারেন্স হবে, অনেকটাই ডিফারেন্স হবে বাইরে থেকে এখানে, বাট কিছু করার নেই। এটা বাইরে বেরিয়ে খোঁজা উইদাউট ইন্টারনেট, এটা আননোন কান্ট্রিতে থাকা খুব মুশকিল ব্যাপার। তাই এয়ারপোর্ট থেকে কালেক্ট করে নিলাম। এটা পড়লো আমার 5 দিনের 349 ভাট, যেটা অ্যাপ্রক্সিমেটলি ওই 900 থেকে 1000 টাকার মতো। আনলিমিটেড 5G ডেটা, কলস, ওয়াইফাই, মানে সব ইউজ করে আনলিমিটেড আছে। এটা 5 দিনের জন্য ট্যুরিস্ট সিম এটা। আর এটা পেতে মোটামুটি জাস্ট 3 মিনিট লাগলো। পাসপোর্ট লাগলো, ওরা পাসপোর্টটা স্ক্যান করলো আর বললো ক্যাশ দেবেন না কার্ডে ইউজ করবেন। আমি বললাম ক্যাশ দেবো, বাস এটুকুই। তো আমরা যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে এই যে বেসিল চিকেন, আর একটা এগ পোচ আছে, আর এখানে আছে একটু রাইস। বেশ ভালো সুন্দর দিয়েছে। এটা কত দিলে যেন? নিয়েছিল হচ্ছে 56 ভাত। মানে 56 ভাত, মানে 56 ভাত মানে অ্যারাউন্ড 200-র মতো। বেশ ভালো দিয়েছে। আমাদের ওখানেও এরকমই দাম হবে না? আর এয়ারপোর্টে একটু তো দাম হয়। এটাকে দেখো, এটা পুরো পরিচ্ছন্ন ঘুমাচ্ছে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, ওর বাবাও এখান থেকেই একটু খেয়ে নিয়েছে। মেয়ের জন্য নিয়েছি একটু কলা। ওকে তো বাইরে তেমন কিছু খাওয়াই না, আগের দিনও বলেছিলাম। তো সেই জন্যই ওর জন্য একটু কলা নিয়ে নিয়েছি, যেটুকু খেতে পারে খাবে, বাকিটা আমি হোটেলে গিয়ে ওকে খাইয়ে দেবো। তো এখন আগে একটা জায়গা খুঁজে বসে ওকে আগে কলাটা খাইয়ে নিই। এবার তাহলে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি, যেটা আমার হাজবেন্ড বলে দেবে, কারণ আমার তেমন একটা মনে নেই যে কত টাকা লেগেছিল, কোন হোটেলে গেছিলাম না গেছিলাম। তো সেটা আমি ওকে জিজ্ঞেস করে নিচ্ছি, আর তারপরে ওই তোমাদেরকে বলে দেবে। তোমাদের এতে অনেক কিছুই হেল্প হয়ে যাবে। যদি তোমরা ওখানেই থাকতে চাও বা তার আশেপাশেও যদি হোটেল নিতে চাও, কি করে কি করবে সেই জিনিসগুলো দেখলে হয়তো তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আমরা হচ্ছে ফার্স্টে নেমেছিলাম যেখানে, মানে ফুকেটে নেমেছিলাম না। ফুকেটে নামার পরে তারপরে আমরা কোন হোটেলে গেছিলাম, মানে তারপরে তো আমাদের আগে বাস স্ট্যান্ডে গেছিলাম না। ওই ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের গেটের বাইরেই ওখান থেকে অনেক ক্যাব ছাড়ে। ফুকেট থেকে আমরা প্যাটংয়ে গেছিলাম, যেহেতু আমাদের বাংলার টেস্ট করার কথা ছিল।
প্যাটংটা ফুকেট থেকে অনেকটাই দূর, ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। হুম, তো আমরা ভেবেছিলাম যে ক্যাব বুক করবো, তো ক্যাব পার পার্সন 1000 ভাত করে চাচ্ছিল, আচ্ছা। মানে অলমোস্ট 3000 টাকার মতো পার পার্সন। হুম, কিন্তু তারপরে আমি একটু রিসার্চ করে দেখলাম যে ওখানে খুব সুন্দর বাস সার্ভিস আছে, মানে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেই ছাড়ে। হ্যাঁ, সেটা তো দেখলেই ওরা বুঝতে পারবে, হ্যাঁ, কারণ এত সুন্দর বাসগুলো ছিল, আমাদের এখানকার লোকাল বাসগুলোর মতো না। হ্যাঁ। তো আর ওই বাসের ফেয়ারও খুব কম, পার পার্সন মাত্র 100 বাট, মানে ওই 300 টাকার মতো পার পার্সন। সো কোথায় 1000 আর কোথায় 300, তো আমরা ভাবলাম যে না, বাসটাই প্রেফারেবল হবে, কারণ ওখানে নতুন নতুন জিনিসও দেখা যাবে। আর ক্যাবে গেলে তো মনে করো তুমি একবারে পৌঁছে গেলে, কিছু দেখার মতো কিছু নেই। হুম, আর সব থেকে মেন একটা জিনিস ভালো লাগলো যে ফুল বাসটা বুক হলো তারপরেই ছাড়লো, আর বাসে আমাদের ইন্ডিয়ার মতো সেরকম কোনো কন্ডাক্টর ছিল না, হুম, হুম। ড্রাইভারই ছিল। ড্রাইভারই সবার মানে লাগেজগুলো ট্রলিগুলো নিয়ে এক জায়গায় রাখলো সাজিয়ে, তারপর ওই সবার টিকিট কেটে নিল, তারপর ওই মানে ড্রাইভ করে সবাইকে নামাতে নামাতে যাচ্ছিল। আর একটা জিনিস ভালো, যখন আমরা ফুকেটে নামলাম না, আমার যেমন কলকাতাতে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, যে আমার ছোট বাচ্চা থাকা সত্ত্বেও আমাকে লাইনে কোনো রকম কোনো মানে তেমন এটা দেয়নি, কিন্তু যেটা হচ্ছে ফুকেটে খুব ভালো ছিল, যে যখনই আমার সাথে বাচ্চা দেখলো না, ওরা নিজেরাই ওই গেটগুলো খোলা স্টার্ট করলো না। শুধু ফুকেট না, মানে গোটা থাইল্যান্ডেরই একটা আনরিটেন রুল আছে যে যদি মানে প্রায়োরিটি লিস্টে সব থেকে হাই থাকে হচ্ছে এই বেবিরা, আর হচ্ছে বুদ্ধিস্ট মঙ্ক আর বেবি যদি থাকে, ওদেরকে সবসময় আগে প্রেফার করা হয়। আমার এই জন্য আমরা তো ভেবেছিলাম যে আমাদের অনেকটা লাইনে দাঁড়াতে হবে এখানকার মতোই, কিন্তু একদমই না। আমার তো মানে বাচ্চার জন্য যে ওরা এত বেশি আমাকে হেল্প করেছে, সিট দেওয়া থেকে শুরু করে সব কিছুতে হেল্প করেছে। নেক্সট ভিডিওগুলোতে আমি আরও ভালো করে বলে দেবো, তোমরা দেখতেও পারবে যে সব জায়গাতে ওরা বাচ্চাদেরকে এত বেশি মানে সব থেকে আগে রাখে। খুব ভালো লাগলো জিনিসটা, যেটা আমাদের ইন্ডিয়াতে তো একদমই নেই বললেই চলে। সেটাই যেটা বললাম, প্রায়োরিটি লিস্টে আমার মনে আছে যখন এয়ারপোর্ট থেকে যখন আমরা বেরোচ্ছিলাম, মানে ওই কি বলে ওটাকে, ভিসা প্রসেস হচ্ছিল হুম, হুম। তখন। হ্যাঁ, একটা জিনিস যেটা মনে পড়লো, ভিসাতে আমাদের কিন্তু কোনো টাকা লাগেনি, মানে সরি ভিসা তো না, কি যেটা আমার ভিসা অ্যারাইভেল ছিল, যেটা টাকা হুম, লাগার হুম, কথা ছিল আর কি, যেহেতু তোমার হচ্ছে 6 মাসের কম ছিল হুম, পাসপোর্টের হুম, ভ্যালিডিটি। তো আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে বলেছিল যে তোমাদের 2000 ভাট করে দিতে হবে, যেহেতু হুম। ওনার কম আছে। থাইল্যান্ডে গিয়ে দিতে হ্যাঁ, হবে থাইল্যান্ডে বলেছিল। গিয়ে ওরা চাইবে দিতে হবে। তো আমরা গেলাম ওখানে, আমরা রেডি ছিলাম দেওয়ার জন্য, বাট দেখলাম কিছুই চাইলো না, না কোনো কোয়েশ্চেন আস্ক করলো, কিছুই জিজ্ঞেস করলো না। যেহেতু হুম, বাচ্চা ছিল সাথে, ওরা জাস্ট একটা স্ট্যাম্প মেরে দিল, হুম, ইমিগ্রেশনের স্ট্যাম্প মেরে দিল। আর মানে খুবই ভালো, মানে খুবই স্মুথ প্রসেস ছিল, মানে ইভেন সত্যিই মনে তাই। হয় আমার মনে হলো কোনো ডোমেস্টিক এয়ারপোর্টে ছিলাম আমি, সেরকম কোনো কোয়েশ্চেনই ছিল না, জাস্ট স্ট্যাম্প মেরে ইমিগ্রেশন করে দিল। বাকিরা সবাই কিন্তু লাইনেই ছিল, কিন্তু আমরা একদমই আলাদা একটা লাইনে, বললো যে আর আপনারা আগে যেহেতু চলে আসুন। বেবি ছিল বলে প্রায়োরিটি পেয়েছিলাম, হ্যাঁ, এটা একটা এটা প্লাস একটা পয়েন্ট ছিল। খুব ভালো জিনিস, না হলে আমাদেরও হয়তো একটু হ্যাপা হতো। আর এইসব দিক থেকে তো মানে থাইল্যান্ড আমার সত্যি খুব ভালো লেগেছে। বাচ্চা নিয়ে যেতে চাইলে তো সত্যি খুব ভালো জায়গা, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর তোমার থাইল্যান্ডে না 4টা জায়গা এরকম মনে হয় ঘোরা যায় না, যেমন আমরা ফুকেটে ছিলাম, তারপরে আমরা গেছিলাম ব্যাংককে, না সেরকম ফুকেটে আর গেছিলাম, কোথায় আছে? ব্যাংককে গেছিলাম, এরপর হুম, ক্লাবই যাওয়া যায়, হ্যাঁ, অনেক জায়গা আছে যাওয়া যায়, যে যেরকম ভাবে এক্সপ্লোর করতে পারে। হুম, হুম। পুরো যদি থাইল্যান্ড এক্সপ্লোর করতে হয় মোটামুটি 1.5 মাস টাইম লাগবে। না, বেশ ভালো লাগলো, মানে আমাদের যেহেতু আমরা দুটো জায়গাতে গেছিলাম, আর দুটো জায়গা বেশ ভালো ছিল। এই যে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ, ড্রাইভার সবার ব্যাগ সুন্দর করে রাখছে। আর এখানে কিন্তু এক্সট্রা লোক ওনারা নেয়নি, যে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যাচ্ছে এরকমভাবে কিন্তু একদমই না, সবাই প্রপারভাবে বসে বসেই যাচ্ছিল। আর সবাই এত ভালো ছিল না, মানে বলার মতো না, যেই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে তো মানে দেখাই যায় না, একদমই দেখা যায় না। আর পুরো রাস্তা এত সুন্দর ক্লিন ছিল। আমার হাজব্যান্ড যেমন ঘুরে এসে এখনো পর্যন্ত বলে যে থাইল্যান্ডের মতন মনে হয় না যে কোথাও এত সুন্দর হবে, মানে ইন্ডিয়াতে তো কোথাও ঘোরার মতন যে কোনো জায়গায় নেই তেমন। আর বাসে করে তেমন একটা প্রবলেম হয়নি। আর আমার মনে হয় যে যদি আমরা বিদেশে ঘুরতে যাই না, প্রত্যেকটা পয়সা একটু হিসেব করে খরচা করা উচিত, কারণ সেখানে হচ্ছে আমাদের তো মানে ইন্ডিয়ান টাকা আর চলে না, না সেই জিনিসগুলো একটা টাকা ভাঙানোর একটা ব্যাপার থাকে, তো সেই হ্যাঁ, জন্যই। টাকা ভাঙানো দিয়ে মনে পড়লো যে হুম, মানি এক্সচেঞ্জ কোনো সময় এয়ারপোর্ট থেকে করবে না। মানি এক্সচেঞ্জ যদি এয়ারপোর্ট থেকে করো খুব কস্টলি পড়ে সেটা। তো সব থেকে বেস্ট হয় যে কোনো দেশে ভিজিট করার আগে সবসময় ডলার সাথে নিয়ে আসো, নাহলে ওখানকার লোকাল কারেন্সি নিয়ে আসো, কিন্তু লোকাল কারেন্সিটা এক্সচেঞ্জ করে নেবে তুমি ইন্ডিয়া থেকেই। ওখানে তুমি যদি বা বাইরে থেকে করতে পারো নেমে, কিন্তু বাট এয়ারপোর্ট থেকে করবে না। এয়ারপোর্ট ইভেন থেকে করলে, সিমটাও না। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে করলে একটু কস্টলি পড়ে, একটু না অনেকটাই কস্টলি পড়ে।
আর সিমটাও ওখান থেকে আমরা নিয়েছিলাম না, ওই তোমার সিমটা যেহেতু আমরা নতুন ডংমিয়ং একটা- থেকে। হ্যাঁ, যেহেতু আমরা নতুন একটা কান্ট্রিতে যাচ্ছি, মানে ইন্টারনেট ছাড়া চলবে না আমাদের, তো আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে নিয়েছিলাম। বাট কিছু করে না, তোমরা সিম এয়ারপোর্ট থেকে নিয়ে নিও, বাইরে গেলে পরে সস্তায় পাবে, কিন্তু যেহেতু তুমি তো নতুন একটা দেশে যাচ্ছ, তো তোমার গুগল ম্যাপটা দরকার, তো তুমি তো ইন্টারনেট ছাড়া সেটা পাবে না, তোমাকে এয়ারপোর্ট থেকেই ইন্টারনেটটা অ্যাক্সেসেবল থাকতে হবে। সো এয়ারপোর্ট থেকে সিম নেওয়াই একটা লজিক্যাল একটা জিনিস হচ্ছে। আর একটা যেটা জিনিস দেখলাম, এয়ারপোর্টে কিন্তু মানে একটা নাম্বার থেকে কত ঘন্টা করে নেট ফ্রি ছিল না, মানে এক একটা ইমেল আইডি থেকে। থাইল্যান্ডের একটা সুবিধা আছে যে ওখানে একটা ট্যুরিস্ট সিম পাওয়া যায়, মানে ওদের ট্যুরিস্ট সিমে কি হয়, তোমাকে বলে দেয় তুমি কতদিনের জন্য নিতে যাচ্ছ, সেই হিসেবে প্ল্যান থাকে। তো একটা লিমিটেড একটা তোমার লিমিটেড তো না, আমাদের আনলিমিটেডই ছিল, যেহেতু একটু দামি সিমটা নিয়েছিলাম। বাট ট্যুরিস্ট সিম টাইপের, মানে ওটা তোমার হচ্ছে তুমি 7 দিনেরও নিতে পারো, 10 দিনেরও নিতে পারো, বা 1 মাসেরও নিতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতদিন থাকছো ওখানে। আর আমাদের হচ্ছে যে ক্যাবটা নেওয়া হয়েছিল, ওই ক্যাবে কত পড়েছিল প্রায়, ক্যাব? কোন ক্যাব? একটা আমরা বাস থেকে নেমে তো ক্যাব নিয়েছিলাম না। হ্যাঁ, বাস থেকে নেমে ক্যাব নিয়েছিলাম, যেহেতু আমরা প্রথমে বাসে করে ফুকেট, মানে বাসে করে প্যাটংয়ে নামলাম। হুম। প্যাটংয়ের ওখানে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে নামলাম। পরে আমি বুঝতে পারলাম যে আমরা যদি অতটা দূর না এসে আগে নেমে যেতাম, তাহলে পরে হোটেলটা কাছে হতো। যেহেতু আমরা একদম লাস্ট, আমি চিনি না কিছুই, একদম লাস্ট স্টপে গিয়ে নেমেছিলাম, ওখান থেকে আমাদের আবার ক্যাব বুক করে আবার হোটেলে যেতে হয়েছিল। মানে আমাদের বাসের ভাড়া থেকে ক্যাবের ভাড়া বেশি লেগেছে। আর 10 মিনিটের জার্নির জন্য ক্যাবে লেগেছিল আমাদের 250 ভাটের মতো লেগেছিল, যত মানে ওই মনে করো 500-700 কিন্তু টাকার মতো। ক্যাবটা সুন্দর ছিল, ক্যাবটা দারুণ সুন্দর ছিল, অনেকটা বড় ছিল। আমাদের এখানকার মতন ওই 2 সিটার 5 সিটারের, মানে 5 সিটার 7 সিটারের ছিল না, সুন্দর ছিল ক্যাবও। তো যাই হোক, আমরা তো মোটামুটি এখন পৌঁছানোর দিকেই আছি, আর পৌঁছে আমরা হোটেলটাও দেখিয়ে দিব, আর হোটেলের নামটা বলে দিচ্ছি, প্লাস হোটেল আমাদের কত পড়েছিল রুমে সেটাও আমরা বলে দিচ্ছি। তো হোটেলের নামটা কি ছিল গো? হোটেলের আমরা যে প্যাটংয়ে যে হোটেলে ছিলাম, সেটা আমরা চুজ করেছিলাম যাতে প্যাটং বিচটা কাছাকাছি থাকে, তো সেরকম একটা চুজ যাতে করেছিলাম। পায়ে হেঁটে হ্যাঁ, চলা যায়, কারণ বাচ্চা নিয়ে তো সবসময় আমরা এক্স্যাক্টলি। দাঁড়িয়েও থাকতে পারবো না, আর ক্যাবের জন্য ওয়েটও করতে পারবো না। হ্যাঁ, তো আমি সব দেখেই বুক করেছিলাম যাতে 7-Eleven পাশে থাকে, খাওয়া দাওয়ার অসুবিধা না হয়। মানে তো হোটেলটার নাম ছিল হচ্ছে দ্য প্যাটং সেন্টার হোটেল, হুম। যেখানে আমাদের 2 দিনের জন্য খরচা হয়েছিল ওই মোটামুটি 10,000-এর কাছাকাছি। মানে 10,000, আমি ইন্ডিয়ান রুপিসে কথা বললাম, এটা থাইল্যান্ডের ভাটে ছিল মোটামুটি ওই 4-4,500 ভাটের মতো লেগেছিল। কিন্তু বেশ ভালো ছিল, মানে শুধু লজিং, হ্যাঁ, ফুডিং কিন্তু না, শুধু লজিং। হ্যাঁ, ফুডিং ছিল না, কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছিলাম, যেটা সেখানে গিয়ে আমরা চেক করলাম যে আমরা হচ্ছে ওখানে মানে বেডটা চুজ করেছিলাম, ভুল একটা বেড চুজ করেছিলাম। মানে সেখানে দুটো মানে একটা সিঙ্গেল বেড দেওয়া ছিল, যেটা একটু তোমরা একটু দেখে নেবে, কারণ যদি তোমরা কাপল যাও না তো ওটা একটা প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু বেবি নিয়ে গেছিলাম, আমার তেমন একটা প্রবলেম হয়নি, বরঞ্চ ভালোই হয়েছে। আরেকটা কথা বলে দিই, থাইল্যান্ডের বেশিরভাগ হোটেলই মানে চেক ইন টাইম হচ্ছে 2টো থেকে। মানে আমাদের ইন্ডিয়াতে কি চেক ইন টাইম 10টা থেকে থাকে, থাইল্যান্ডের বেশিরভাগ হোটেলে চেক ইন টাইম 2টো থেকে, আর চেকার টাইম থেকে হচ্ছে 12টা থেকে। তো আমরা যেহেতু অনেকটা আগে পৌঁছে গেছিলাম, তো এখানেও মানে বেবি থাকাতে সুবিধা হয়েছিল। ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটু তাড়াতাড়ি আমাদের যদি চেক ইন করানো যায়। আমরা পৌঁছেছিলাম 12টার মধ্যে, আমরা একটু 2 ঘন্টা আগে। তো তাও যেহেতু এটা ওরা একদমই অ্যালাউ করে না 2টোর আগে মানে চেক ইন করানো, বাট তাও ওরা চেক ইন করতে দিয়েছিল আর কি। হ্যাঁ, তো তোমরা দেখিয়ে নিলে, এখানে আমি সব থেকে বুড়বাক সেজে গেছিলাম এই বেডটা নিয়ে। তবে একদিকে খুবই সুবিধা হয়েছিল যে ওর বাবা এটাতে একটা বেডে সুন্দর মতো শুয়ে পড়েছিল, আর আমি আর পুচুমা একটা বেডে আরামে শুয়ে পড়েছিলাম। তো এটা একটা ভালো দিক ছিল, কারণ পুচুমার একটু স্পেস দরকার হয়। আর এই যে আর আমরা না ফেব্রুয়ারি মাসে যাওয়ার পরেও এত বেশি গরম ছিল যেটা বলার মতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা নেক্সট ভিডিওটা দেখতে থেকো, আর আশা করি তোমাদের এই ব্লগটা খুব বেশি ভালো লাগলো। তোমাদের যদি আরও কিছু ইনকোয়ারি দরকার থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি আনসার দিয়ে দেব। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংক ইউ।